প্রণয়নী লেখনীতে জান্নাত নুসরাত পর্ব নাম্বার 25। জাইনের চোখ মুখ শান্ত, গম্ভীর মানুষের অতিরিক্ত শান্ত ঝড় আসার পূর্বাভাস। দাদি, নাটক বন্ধ করুন। আমি দেখেছি আপনি ঠিক আছেন। একটু আগেও নুসরাতের সাথে কথা বলছিলেন। আমাকে দেখে আবার শুয়ে পড়লেন। মেহেরুন্নেছা নাক ফুলিয়ে বালিশে ভর দিয়ে উঠে বসলেন। নুসরাতের দিকে তাকিয়ে ভেঙচি কাটলেন। ইরহাম হু-হা করে হেসে উঠল। রোহিণী মুখ চেপে হেসে দিলেন। খুব হাসি আইতাছে, হাসা লও, হাসা আমার ঘর থেকে বিদায় হও। আমার সহ্য হইতেছে না তোমাকে জন্য আমি ধরা পড়ে গেলাম। যাও, বিদায় হও। রোহিণী বললেন, চলো চলো, এখানে আর থাকতে হবে না তোমাদের। রোহিণীদের পিছন পিছন জাইন বের হতে যাবে। মেহেরুন্নেছা ডেকে উঠলেন। জাইন আবার মেহেরুন্নেছার কাছে ফিরে গেল। মেহেরুন্নেছা কিছুটা সরে গিয়ে বিছানায় হাত দিয়ে বসার জন্য ইশারা করলেন। জাইন বসলো। জাইনের পিঠে হাত বুলিয়ে দিলেন মেহেরুন্নেছা। তুমি আমারে একটুও ভালোবাসোস না। কে বলেছে দাদি? কেন কেউ বলতে হইব? আমি বুঝবার পারি। জাইন কথা বলল না। মেহেরুন্নেছা ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কি মনে করে এবার কথা তুলল। তোর দাদার সাথে আমার বিয়া আমার শাওরি মানে তোর দাদার আম্মা জোর কইরা করাইছিল। তোর দাদা রাইগা মাইগা আগুন হইয়া 1 সপ্তাহ বাড়ি থাইকা উধাও। আমি চিন্ডায় শেষ। আমার শাওরি কইতো এমনেই বাড়ি চইলা আইব সময় হইলা। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন তোর দাদা এলো বাড়ি ফিরা। প্রথম আমার সাথে রাগারাগি করতো। আমার দেখলেই চিল্লাচিল্লি কইরা পুরো পাড়া এক জায়গায় কইরা ফালাইতো। পরে ধীরে ধীরে দেখি আমারে দেখলে চিল্লাপালা আর করে না। এরপরে তোর বাপের জন্ম হইল, তারপর ইসরাতের বাপের, এভাবে সবগুলো জন্ম হইল। আমার শাওরি আরেক পোলা ছিল, হেডি ভ্যাঙ্গা তো তোর দাদারে বলতো, কি কইছিলা ভাই তুমি, আর করলা কি? মেহেরুন্নেছা অট্টহাসিতে ফেটে পড়লেন। আগের দিনগুলো কত সুন্দর ছিল, এখনও ওনার চোখে ভাসে। দেখতে দেখতে কত বছর কেটে গেল স্বামী ছাড়া। হঠাৎ এই কথা আমাকে কেন বললেন দাদি? মেহেরুন্নেছা সেই কথার উত্তর না দিয়ে বললেন, তোর জন্ম হওয়ার পর কি পরিমাণ খুশি হয়েছিলাম তোরে কইয়া বুঝাইতে পারতাম না। আমার মাইয়া সন্তান বেশি পছন্দ না। যখন ইসরাতের জন্ম হইল, দায় আয়া কইল মাইয়া হইছে। আমার ইচ্ছে হইতেছিল না দেখবার। নাসিরাইয়া আমারে লইয়া গেল তার ঘরে। আমি যাইবার চাইছিলাম না, পোলা রাগ করব এই জন্য গেলাম। যখন আমি ইসরাতটার মুখ দেখলাম, মুখটা দেখে কি এক শান্তি লাগছে জানে, তোরে কইয়া বুঝাইবার পারম না। এই বাড়ি ওই বাড়ির মানুষ যখন ইসরাতের দেখতো আর বলতো পুরো আমার মতো দেখতে, বড় হইয়া আমার থেকে বেশি সুন্দর হইব, পরানটা জুড়ায় যাইতো। এখন মনে করছি না তোরে আমি ভালোবাসিস না, তোরে আমি ভালোবাসি, এটা সত্য কথা, কিন্তু তোর থেকে আমি বেশি ভালোবাসি ইসরাতরে। এত কথা আমাকে কেন বলছো দাদি? আর এসব জেনে আমি কি করব? মেহেরুন্নেছা কথার উত্তর দিলেন না। এতক্ষণ জাইনের পিঠে হাত বলিয়ে থেমে গিয়েছেন। বিয়া কইরা নে জাইন, রাজি হয়ে যা, দেখবি ঠকবি না তুই। দাদি, সম্ভব না। আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, সম্ভব না। জাহিন মেহেরুন্নেছা আর কোনো কথা না শুনে রুম থেকে বের হয়ে গেলেন। মেহেরুন্নেছা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন জাহিনের যাওয়ার পথে। রাতের বেলা লিপি বেগম সন্ধ্যের দিকে মেহেরুন্নেছার পাশে কতক্ষণ বসেছিলেন। মেহেরুন্নেছা চুপচাপ। যখন লিপি বেগম জিজ্ঞেস করলেন শরীর খারাপ করছে কিনা, তিনি চুপ ছিলেন। অন্যদিনে কথা বলে নিজের গল্পের আসর রমারম করে ফেললেন, আজ আর কোনো কথা বললেন না। মেহেরুন্নেছা রাতের খাবার কোনোদিন নিজের রুমে বসে খান না, আবার কোনোদিন টেবিলে বসে সবার সাথে খান। রাতে খাবার দিতে গেলেন নাসরিন বেগম। মেহেরুন্নেছাকে অসময় শুয়ে থাকতে দেখে ডাক দিলেন। ডাক দেওয়ার পর মেহেরুন্নেছা নড়াচড়া না দেখে ঘাবড়ে গেলেন কিছুটা। পাশে বসে শৈলে ধাক্কা দিলেন। মা বলে ডাক দিলেন। মেহেরুন্নেছার কোনো প্রতিক্রিয়া না দেখে চিৎকার করে স্বামীকে ডাক দিলেন। বড় ভাবি, ঝর্ণা, রোহিণী, দেখে যাও,
আম্মার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। নাজবিন বেগমের গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ির সবাই এসে চাটলা বাঁধলো মেহেরুন্নেসার ঘরে। আরশ ডাক্তারকে কল দিল যত দ্রুত সম্ভব আসার জন্য। জায়ান কাছে বসে পাল চেক করলো। ইতিমধ্যে বাড়ির মহিলারা কান্না করা শুরু করেছেন। হেলাল সাহেব ওনার স্ত্রীকে ধমক দিয়ে মুখ বন্ধ করলেন। ঝর্ণা বালতিতে করে পানি নিয়ে আসলেন, মাথায় চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। মেহেরুন্নেসার জ্ঞান ফিরল। তিনি নিভু নিভু চোখ খুলে তাকালেন সবার দিকে। উঠে বসার চেষ্টা করলেন। নাসির মায়ের পাশে বসে চুলে হাত বুলিয়ে দিলেন। আম্মা শুয়ে থাকো। ডাক্তার আসলো 15 মিনিট পর। মেহেরুন্নেসাকে চেক আপ করে বলেন অতিরিক্ত চিন্তার পরে প্রেশার হাই হয়ে গেছে। ওনার শরীর দুর্বল, প্রেশার হাই হওয়ার জন্য শরীর সহ্য করতে পারে নাই, তাই উনি বেহুশ হয়ে গিয়েছেন। ওনাকে চিন্তা থেকে রিলিফ রাখার চেষ্টা করেন। আর কোনো বিষয় নিয়ে যেন মাথায় চাপ না নেন, সেদিকে খেয়াল রাখবেন। ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে গেল। যাওয়ার আগে বারবার বলে গেল চিন্তা মুক্ত রাখার জন্য। সৈয়দ বলেন, আম্মা আপনাকে এত চিন্তা করার কথা কে বলেছে? আপনার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? মেহেরুন্নেসা অভিমানে মুখ ফিরিয়ে নিলেন। আমার আবার কি হইবে? আমি মইরা গেলে কার কি? সৈয়দ বলেন, আম্মা আজ বলছেন, অন্য কোনো দিন এসব কথা মুখেও আনবেন না। আমি মইরা গেলে তোমরা আদায় পাইবা। আমি তোমাকে ডিস্টার্ব দিতেছি। হেলাল সাহেব বলেন, আম্মা এসব তোমাকে কে বলেছে? খারাপ কথা মুখে আনবেন না, আনলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার কোনো কথা আমরা শুনিনি, সব কথা তো শুনি, তারপরে এসব কথা কেন আম্মা? সকলে সহমত পোষণ করলেন। মেহেরুন্নেসা জাইনের দিকে তাকিয়ে রইলেন। আম্মা এটা তোমার আর তোমার নাতির ব্যাপার, এসব সম্পর্কে আমরা কিছু জানি না। আপনারা দুজন বুঝুন কি করবেন। দুদিন পর মইরা যাইমু, বুড়ি মানুষ আমি। আর তো কিছু বলুম না। বাপ তুই তো তোর পোলাডারে বোঝা, আমি মরার আগে ওগো বিয়ে দেখবার চাই। দাদি 2 দিন পর সেই তো মরবে, তাহলে আমার বিয়ে দেখলে কি আরও 2 দিন বেশি বা আপনি বেঁচে থাকবেন? লিপি বেগম ছেলের পিঠে থাপ্পড় মারলেন। এসব কি অসভ্যের মতো কথা বলছো? ভদ্রতা বজায় রাখো জাইন। হেলাল সাহেব বলেন, আম্মা এখানে আমার কি বলার আছে? আর এটা তো আপনার আর আপনার নাতির ব্যাপার, আমরা কি বলবো এখানে? আমি জাইনের সাথে একান্তই কথা কইতে চাই, তোমরা একটু বাহিরে যাও। সবাই চুপচাপ বাহিরে বেরিয়ে গেল। নুসরাত না যাওয়ার জন্য গাইগুই করলো। ইরহান টেনে নিয়ে গেল বাহিরে। জাইন এখানে আয়। জাইন বসলো। মেহেরুন্নেসা প্রচুর চতুর একজন নারী। এবার তিনি প্রথমে বললেন না জাইনকে বিয়েতে রাজি হওয়ার জন্য। এতক্ষণ ধরে এত ইমোশনাল কথা বললেন, তবুও গলল না। তাই অন্য পথা অবলম্বন করলো। পন্থাটা তাকে নুসরাতই দিয়েছে। তুই কেন বিয়ে করতে চাস না? কারণটা আমারে ক। দাদি আমি বলছি তো কোনো দিন বিয়ে করবো না। আবার বল। ভুইলা গেছে, আবার ক। আমি টেলাকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে জীবনসঙ্গী হিসেবে চুজ করতে পারবো না। আর আমাকে জোর করবেন না দাদি, আমি পারবো না কাউকে বিয়ে করতে। ও তো বিয়ে কইরা নিছে, তাইলে তুমি বিয়া কইরা ফালাইলে কি সমস্যাটা হইব? দাদি এসব কথা বলতে ইচ্ছে করছে না। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমার হৃদয় কাউকে জায়গা দিতে পারবো না। মেহেরুন্নেসা হাসলেন। ডেলা তো তোরে ছাইরা আশিকরে বিয়া কইরা ফেলাইছে, তুমি ওর জন্য বিয়া করবা না? আর তুমি এইভাবে বইয়া রইবা? তো কি হয়েছে দাদি, ও বিয়ে করলে আমাকে করতে হবে এরকম কোনো কথা নেই। ডেলা তোমারে ওই দিন কইছিল না তুমি রইবা সারা জীবন এইরকম? কেউ তোমারে বিয়া করবে না তোমার এই চরিত্র লাইগা। তোমার মতো ফাটা কেষ্টকে কে বিয়া করব? লও ওর কথা হাসা হইয়া যাইতাছে। কখন বলো দাদি এই কথা? আমি তো শুনিনি। তুই হনবি কে? এসব তোর কানে ঢুকবো না। তোর কানে ঢুকবো ডেলার মিষ্টি মিষ্টি কথা। জাইন কিছুটা চিন্তিত হলো। কখন ডেলা এই কথা বলেছে তাকে? সুযোগের সদ্ব্যবহার করলেন মেহেরুন্নেসা। ভাবুক জাইনকে আরও ভাবার্থ করে বললেন, এই সুযোগ তোমারে নিজে প্রমাণ করার। সুযোগ একবারই আয়, বারবার আয় না। এই সুযোগ ব্যবহার কর জাইন। জাইন মেহেরুন্নেসার কথায় মারপ্যাচ বুঝলো না। মন্ত্রমুগ্ধের মতো করে বলল, কি সুযোগ দাদি?
আরে নিজের পক্ষে প্রমাণ করো। ডেলা মেলারে চোখ আঙুল দিয়া দেখায়া দাও, ওর থেকে ভালো মাইয়া তুমি বিয়া কইরা ফালাইছো। যখন দেখবা তুই ওর থাইকা ভালো মাইয়া বিয়া কইরা সুখে সংসার করছিস, তখন দেখবা আর জ্বলবা ডেলা। জান আশ্চর্য হয়ে বলে, দাদি সত্যি? সত্যি। নিজেরে প্রমাণ কইরা দেখাইয়া দে তুই ওর থাইকা ভালো মায়া বিয়া করছিস। তোরে বিয়া না করার ডেলা জীবনের সব থাইকা বড় ভুল ছিল। চাই মাথা নাড়লো। হিংসা হলো আশিককে। এত বছর ডেলাকে আগলে ও রেখেছে, আর মাঝখান থেকে আশিক এসে সব কেড়ে নিয়েছে। ও সিদ্ধান্ত নিল ও ডেলাকে দেখিয়ে দিবে ডেলা থেকে সুন্দর মেয়ে বিয়ে করে। এইবার ক তুই রাজি বিয়া করতে? জাইন উপর নিচ মাথা নাড়ল। মেহনাজা চুপিসারে নিজের মোবাইলে হাত নিলেন, রেকর্ড অন করে আবার জিজ্ঞেস করলেন, মুখ দিয়ে বল, আমি বুঝবার পারছি না কি কথা। তুই কি রাজি বিয়ে করবার লাগি? জাইন মাথা নিচের দিকে রেখে বসে রইল। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ। হঠাৎ ঘড়ির ঘন্টা বিকট শব্দে বেজে উঠল। মেহনাজা ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 11টা বাজে। জাইন ভারী স্বরে আওয়াজ আসলো, আমি রাজি, পরে কিন্তু পাল্টি মারতে পারবা না। জোরে বল জাইন, আমি ঠিক শুনতে পাইনি। তুই কিসে রাজি? আমি রাজি দাদি, এই বিয়েতে আমি রাজি।